কি হয়েছে মাইশা, কোনো সমস্যা হচ্ছে? মাইশা তাকালো ওদের দিকে, ইশারায় না বলল। কণা জিজ্ঞাসা করলো, তাহলে আসছো না কেন আমাদের সাথে? এসো, আমরা অনেক মজা করছি সবাই। আর ও আমার বোন তো, সৃজনী, তাই না? সৃজনী মাথা দোলালো। পাশে দিয়ে ঈর্ষাদও ওদের কথা শুনছিল। বুঝতে পারলো পাশের মেয়েটা মাইশার বোন, আর নাম সৃজনী। কণা মাইশাকে বলল, মাইশা, তুমি আসো আর তোমার বোনকেও আনো। এইভাবে চুপচাপ বসে থেকে কি এনজয় করতে পারবা বলো? মাইশা চুপ করে আছে। কণা আর কিছু না বলে মুচকি এসে চলে গেল আবার তাদের আসরে। আনাইশা এবার জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? কেন বলে আসিসনি মাইশু? চল না। মাইশা এবার মুখ খুলল, বলল, আমার ভালো লাগছে না রে। মাইশার এই কথাটা ঈর্ষাদ শুনল, প্রাণ ভরে শুনল। শুনে মনে হলো সে মিষ্টি একটা গলার আওয়াজের খোঁজ পেয়েছে। এত সুন্দরভাবে কেউ কথা বলতে পারে, কারো কথায় এত মায়া থাকে, কি সুন্দর টান। ওই যে রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের কল্যাণী আছে না, তার বলা, এইখানে জায়গা আছে। কথাটা যেমন অনুপমের মনে গেঁথে গিয়েছিল, ঠিক সেই রকম যেন মাইশার বলা, আমার ভালো লাগছে না, কথাটা ঈর্ষাদের মনে গেঁথে যাচ্ছে। এক অদ্ভুত ভালো লাগা তৈরি হলো ঈর্ষাদের মনে। তার মন চাচ্ছিল মাইশার মুখে আরো কিছু শুনতে, কিন্তু মাইশা আর কিছু বলেনি। মাইশার ভালো লাগছে না শুনিয়ে আনাইশা আর উদিত ওকে বিরক্ত করেনি। ওরা চলে গেল আবার ওদের আসরে। তবে এবার সৃজনীও গেছে ওদের সাথে, ওরাই নিয়ে গেছে। সবাই পিছনের সিটগুলোয় বসে আনন্দ করছে। শুধু পাশাপাশি দুই সিটের দুইটা জানালার পাশে বসে আছে মাইশা আর ঈর্ষাদ। ঈর্ষাদ তো তবুও মাঝে মাঝে এদিকে দেখছে, কিন্তু মাইশা, সে একবার জানালার দিকে তাকালে এদিকে মুখ ফেরানোর নামও নিচ্ছে না। ঈর্ষাদ ভ্রুগুলোকে একত্রিত করে কপাল কুঁচকালো। মেয়েটা সত্যি অদ্ভুত ধরনের, এমন মেয়ে সে আগে দেখেনি। তার দিকে একবারও তাকাচ্ছে না। অনেক ভেবে ঈর্ষাদ সিদ্ধান্ত নিল সে নিজের প্রতিজ্ঞা ভাঙবে। প্রতিজ্ঞা কিন্তু সে ইচ্ছা করে ভাঙছে না। আসলে সে জানতে চাইবে মেয়েটার কাছে কেন সে কথা বলতে পারা সত্ত্বেও ঈর্ষাদের সাথে কথা বলেনি, ওকে দ্বিধাদ্বন্দ্বে রেখেছে। শুধু এইটুকুই জানবে, এইটুকু জন্যেই চলে আসবে সে। এমনিতে সে কণা ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলে ইন্টারেস্টেড নয়, শুধু জানতে চাইবে আর কি, এইটুকুই। নিজেকে ঠিক এইভাবে বুঝিয়ে আশেপাশে তাকিয়ে ঈর্ষাদ হুট করে নিজের সিট ছেড়ে মাইশার পাশের সিটে, মানে সৃজনীর সিটে গিয়ে বসলো। মাইশা ক্ষণিক চমকালেও ঘাড় ঘুরিয়ে ঈর্ষাদকে দেখে একটু জানালার দিকে চেপে গিয়ে আবার জানালার দিকে মুখ করলো। এমন ভাব করলো যেন সে দেখেইনি তার পাশে হুট করে উড়ে এসে জুড়ে বসা কেউ বসে গেছে। ঈর্ষাদের এবার রাগ হলো। এই মেয়ে এমন কেন ভাই? ওর সাথে একটুও কথা বলে না কেন? ও কি খারাপ? কোনো বাজে কথা বলেছে মাইশাকে? বলেনি তো, তাহলে কি সমস্যা এই মেয়ের? না, আজকে জানতেই হবে তার, এই মেয়ে কেন তার সাথে কথা বলতে পারা সত্ত্বেও কথা বলে না। উত্তর দিতেই হবে আজকে মাইশাকে। ঈর্ষাদ নিজের গলা খাকারি দিয়ে মিশ্র মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু মাইশা তো মাইশাই। সে এবারও পুরোপুরি ওর ডাক উপেক্ষা করে ওকে ইগনোর করলো। ঈর্ষাদ এবার সরাসরি জিজ্ঞাসা করলো, কি সমস্যা তোমার? কথা বলছো না কেন? মাইশা জবাব দিল না, একইভাবে তাকিয়ে রইল জানালার দিকে। আশ্চর্য, মেয়েটার কি বিরক্ত লাগে না এইভাবে জানালার দিকে তাকিয়ে থাকতে? ঈর্ষাদ আবারও জিজ্ঞাসা করলো, মাইশা, তোমাকে কিছু জিজ্ঞেস করছি। এবার মাইশা জানালা থেকে মুখ ফিরিয়ে তাকালো ঈর্ষাদের দিকে, বলল, বলুন, কি বলবেন? ঈর্ষাদ একটু স্বস্তি পেল। যাক, মেয়েটা অবশেষে তাহলে উত্তর করলো। কিন্তু মেয়েটা কি বয়রা? হতেই পারে, হয়তো কথা বলতে পারে কিন্তু কানে শোনে না। কিন্তু ওরা যখন কথা বললো তখন তো শুনলো। এত ভাবনা চিন্তা না করে ঈর্ষাদ সরাসরি জিজ্ঞাসা করবে ভাবলো, তুমি কানে কম শোনো? মাইশা উত্তর দিল, আপনি তো আর আমার নাম ধরে ডাকেননি, ডাকলে নিশ্চয়ই সাড়া দিতাম, বুঝতে পারতাম যে আপনি আমাকেই বলছেন। যখন আমার নাম ধরে ডাকলেন তখন তো ঠিকই সাড়া দিয়েছি, দেয়নি কি? ঈর্ষাদ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ দিয়েছে। অর্থাৎ ওর নাম ধরে ডাকেনি বলে মাইশা ওকে ইগনোর করছিল। লাইক সিরিয়াসলি, এটা কোনো কথা কাউকে ইগনোর করার? কিন্তু আমি তো তোমার সামনে দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়ে কথা বলছিলাম, এইটুকু নিশ্চয়ই দেখেছো। এখন বলো, তোমার চোখে সমস্যা আছে? মাইশা বলল, সমস্যা তো আছে, এই জন্য চশমা পরি, কিন্তু এতটাও সমস্যা নেই যে আমার সামনে কেউ দাঁড়ালে আমি বুঝতে পারবো না, বা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে আমি বুঝতে পারবো না। তবে হ্যাঁ, এমনও তো হতে পারে আপনি টেরা আমার দিকে তাকিয়ে অন্য কারোর সাথে কথা বলছিলেন, হতে পারে না? আর রইলো পথ থাকলে দাঁড়ানোটা, সেটা তো পথের ফকিরও পথ আটকে টাকা চায়। আমরা কি আমলে নেই? নেই না তো, তাহলে আপনারটাকে মানে কেন কেন আমলে নিব বলেন? আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।
মাইশা এটা বলে আবার জানালার দিকে মুখ করলো। এইদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে দেখতে পেত ঈশাদ কিভাবে দাঁত কিরমির করে তাকিয়ে আছে মাইশার দিকে। রাগে অপমানে তার গা জ্বলে যাচ্ছে। ফকির, টেরা এসব কী ধরনের মানুষের সাথে তুলনা করছে মেয়েটা তাকে। ঈশাদ এর এবার ভীষণ রাগ হলো। রাগে দুঃখে সে মাইশার পাশের সিট ছেড়ে উঠে গেল। যাওয়ার আগে মাইশার দিকে তাকিয়ে একবার বিড়বিড় করে বলল, তোমার ঘাড় ব্যথায় আজকে রাতে ঘুম না হোক, দোয়া দিলাম। তারপর উঠে নিজের সিটে বসে পড়ল। মাইশা ঈর্ষাদের বিড়বিড় করে বলা কথাটা শুনেছে। সবার আড়ালে জানালার বাইরে তাকিয়ে মুচকি হেসে সেও বিড়বিড় করে বলল, শকুনের দোয়ায় গরু মরে না। কিছুক্ষণ পর গাড়ি তাদের উদ্দেশ্যে পৌঁছে গেল। কক্সবাজার পৌঁছে যেতেই সবাই হুড়মুড় করে নেমে গেল বাস থেকে। মাইশা সৃজনীকে নিয়ে শেষে নামলো। সে বুঝে না, বাস তো তাদের কোথাও নিয়ে যাবে না, আর তাহলে এত হুড়োহুড়ি কিসের? শান্তি মতন নামলেই তো হয়। অবশ্য সেও তো একসময় এভাবেই হুড়মুড় করে স্কুল থেকে বের হতো। ওর মনে আছে, ও দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরতো। ওর মা কিঞ্চিৎ রাগ দেখিয়ে বলতো, এভাবে কেউ দৌড়ে আসে নাকি? স্কুল কি তোমাকে বের করে না দিয়েই দরজা লাগিয়ে দেবে? মায়ের কথা মনে পড়তেই মাইশার মুখে হাসি ফুটল। পরক্ষণেই নিজের বুকের বাঁ পাশে একটা চিনচিনে ব্যথা অনুভব করলো। কাউকে হারিয়ে ফেলার ব্যথা। এই ব্যথা কেউ বুঝবে না, আর না সে কাউকে দেখাতে পারবে। এইসব ভাবতে ভাবতে মাইশা শুনতে পেল উদিত ডাকছে, কিরে মাইশা, আয়, হোটেলে উঠবি তো, পরে রাস্তা হারিয়ে ফেলবি, আয়। সৃজনী যায়নি। তার আপুর জন্য দাঁড়িয়ে ছিল সে, আর আশেপাশের জায়গাটা দেখছিল। মাইশা মুচকি হেসে সৃজনীকে ইশারায় নিজের সাথে আসতে বলতেই সৃজনী বোনের পিছু পিছু যেতে লাগলো। হোটেলে পৌঁছে যে যার নির্ধারিত ঘরে চলে গেল। মাইশা, ভাবনা আর সৃজনী একসাথে থাকবে। কণা, লিপিকা, আনাইশা একসাথে থাকবে। মেয়েরা এক রুমে 3 জন আর ছেলেরা এক রুমে 4 জন করে থাকবে। থাকার কষ্ট হয়তো হবে, কিন্তু ওই যে বলে না, যদি হয় সুযোগ, তেঁতুল পাতায় 9 জন। এমনি কিছু বলেছে ওদের সবাইকে ভার্সিটি কর্তৃপক্ষ। আপনার সাথে কণাপুর বেশ ভালোই সম্পর্ক, তাই না ইশরাত ভাইয়া? ঈর্ষাদ শার্ট পরছিল, তাই জিনের কথায় একবার তাকালো তার দিকে। তারপর শার্টের বোতাম লাগাতে লাগাতে জবাব দিল, হঠাৎ এই প্রশ্ন কেন তাইজিন? না মানে এত কাজিন থাকতে শুধু আপনাকেই আনলো, তাই জিজ্ঞেস করলাম। ঈর্ষাদ হালকা হাসলো। সেই হাসি চোখে পড়েনি হয়তো তাইজিনের। সে জানালার দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষা করছে। ঈর্ষাদ বলল, তুমি হয়তো জানো না আমি এই ভার্সিটিতে পড়তাম, তোমাদের সিনিয়র হই। সেই হিসেবে আমি গেস্ট হয়ে আসতেই পারি। আর বাকি রইল কণার কথা। একই ভার্সিটিতে যখন পড়েছি, তাই কণা আমাকে চিনে। তোমরাও হয়তো আমাকে চিনো না। তাইজিন আর কিছু বলল না। উদিত ওয়াশরুম থেকে বের হয়ে ওয়াহিদকে বলল, একটু ফোন থেকে দূরে যা, মাইশুদের কল দে, জিজ্ঞাসা কর ওরা বের হবে কখন। ওয়াহিদ ফেসবুক থেকে বের হলো। আসলে মোবাইল ওর জান, ফেসবুক ওর প্রাণ। এই দুইটাকে ছাড়া সে অসম্পূর্ণ। ঘন্টায় একবার হলেও যেখানে সে ফোন ধরে, সেখানে আজকে সকাল থেকে একবারও ফোন ধরতে পারেনি। তাই ফ্রেশ হয়ে এসেই সেই যে ফোন নিয়ে পড়েছে আর ছাড়েনি। উদিতের কথাই ওয়াহিদ বলল, ফোন থেকে দূরে গেলে মানুষদের কল দিব কি করে? ওয়াহিদের কথা শুনে হাসল ঈর্ষাদ। ঈর্ষাদের হাসি দেখে ওয়াহিদও একটা বোকা বোকা হাসি দিল। উদিত হালকা হেসে ওয়াহিদের মাথায় একটা টোকা দিয়ে ড্রেস পরতে চলে গেল। হাসি নেই শুধু তাইজিনের মুখে। কোনো এক অজানা ভয়, অজানা আশঙ্কা তাকে ঘিরে রেখেছে। সে জানে না সে যা ভাবছে সেটা সত্যি কিনা, কিন্তু মানুষ নিজের মনে সবসময় পজিটিভ কিছু সাজাতেই বেশি ভালোবাসে। ওয়াহিদ মাইশাকে কল দিল। ফোন ধরল সৃজনী। যেহেতু নামটা ওয়াহিদ উঠেছে তাই সে ফোন ধরেছে। অচেনা কেউ হলে ধরতো না। সৃজনী হ্যালো বলতেই ওয়াহিদ বুঝলো এটা সৃজনীর গলা। সে মুচকি হেসে বলল, সৃজনী আপু কোথায়? সৃজনী উত্তর দিল, আপু তো ফ্রেশ হচ্ছে, ভাবনা আপু আছে সাথে, দেব? ওয়াহিদ ভাবনার নাম শুনেই চোখ মুখ কুচকে দিল। এই মেয়ের সাথে কথা বললেই ওর মুডের 12টা বাজবে। এই মেয়ে তো ভালো মতন কথাই বলতে পারে না, খালি ঝগড়া করে। এর থেকে ভালো সে সৃজনীকেই জিজ্ঞাসা করুক ওরা কখন বের হবে। ওয়াহিদ গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করলো, না থাক, নিজের মুড নষ্ট করতে চাই না, তোমরা এখন বের হও। এইটুকু বলেই ফোনের ওই পাশ থেকে কেউ একজন কালাকুত্তা বলে হুঙ্কার দিয়ে উঠল। ওয়াহিদ সাথে সাথে ফোনটা কান থেকে সরিয়ে ছিটকে বেড়ে ফেলে দিল। চমকে উঠল ঈর্ষাদ, তাইজিন, উদিত। ওয়াহিদকে কারণ জিজ্ঞাসা করলো উদিত। ওয়াহিদ বলল,
সৃজনীকে মনে হয় ভূতে ধরেছে। ভাবনার ভূত আমাকে কালা করতে বলল। উদিত কিছু বলবে তার আগেই ফোনের ওই পাশ থেকে আরো জোরে কেউ চিল্লিয়ে বলল, কালা কুত্তা, কি বললি তুই? আমি ভূত? আমার সাথে কথা বললে তোর মুড নষ্ট হয়ে যায়। আসিস শয়তান, আর কোনোদিন আমার কাছে থাপড়াইয়া গাল লাল যদি না করছি। ওয়াহিদ ঠোক গিলল। পাশে থেকে সৃজনীর হাসির আওয়াজ আসছে। হয়তো ফোন স্পিকারে ছিল। ভাবনা সব শুনেছে, এটা বুঝেছে ওয়াহিদ। উদিত ফোনটা উঠিয়ে কানে দিল। ভাবনাকে শান্ত হতে বলল। ফোনটা সৃজনীকে দিতে বলল, কিন্তু তার আগেই সৃজনীর থেকে ফোনটা মাইশা নিয়ে নিল। বুঝতে পারছে এরা সবাই মিলে আবার কোনো গন্ডগোল করেছে। ওয়াশরুম থেকে ভাবনার চিৎকার শুনেছে মাইশা, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। হ্যাঁ উদিত বল। উদিত মনে মনে চাইছিল মাইশা যেন চলে আসে, মাইশা যেন ফোন ধরে। খানিকক্ষণের মধ্যে মাইশার গলার আওয়াজ উদিতের মনে মারাত্মক প্রশান্তি এনে দেয়। মাইশার গলা শুনে উদিতের মুখে হাসি ফুটে ওঠে। নিজেকে সামলে সে জিজ্ঞাসা করলো, কখন বের হবি তোরা? মাইশা বেডে বসতে বসতে জবাব দিল, যখন তোরা বের হবি। উদিত বলল, এখনই বের হব, তোরাও আয়। মাইশা ভাবনার দিকে একবার তাকালো। মেয়েটা এখনো রাগে গজগজ করছে। মাইশা উদিতকে বলল, বেশ, তুই একটু লিপিকা আর ওদেরকে ফোন দিয়ে বল বের হতে। মাইশা আর কিছু না বলে ফোনটা কেটে দিল। উদিতের অভিমান হলো, আর একটু কথা বললে কি হতো। কিছু বলার সুযোগ না দিয়েই কেটে দিল। পরক্ষণেই হাসলো উদিত। মেয়েটা তো তাকে শুধু ফ্রেন্ড ভাবে। ফ্রেন্ড হয়ে এতটা অভিমান করার অধিকার হয়তো তার নেই। উদিতকে হাসতে দেখে ওয়াহিদ ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোকে আবার কোন ভূত ধরলো? হাসছিস কেন? ওয়াহিদের কথায় হুঁশ আসলো উদিতের। নিজের হাসি মাখা মুখে স্বাভাবিক করে বলল, লিপিকাদের ফোন দিয়ে বের হতে বল। ওয়াহিদ কিছু বলার আগেই ঈর্ষাদ এক কথাই বলল, আমি কনাকে ফোন দিচ্ছি। উদিত মাথা নেড়ে সম্মতি দিল। ঈর্ষাদ কনাকে ফোন দিয়ে বের হওয়ার কথা বলল। কিছুক্ষণের মধ্যে সমুদ্র সৈকতে সবাই মিট করলো। লিপিকা আনাইশা ভাবনাকে দেখেই আগে জড়িয়ে ধরলো। ভাবনাও ওদের জড়িয়ে ধরলো। এমনভাবে এরা জড়াজড়ি করছে মনে হচ্ছে কত বছর পর দেখা করেছে এরা। মাইশা পাশে দাঁড়িয়ে এদের রং তামাশা দেখছে। সৃজনী মুচকি মুচকি হাসছে। লিপিকা মাইশাকে দাঁড়িয়ে থেকে ওদের দেখতে দেখে বলল, দূরে দাঁড়িয়ে কি দেখছিস মাইসু? মাইশা নির্দ্বিধায় জবাব দিল, তোদের মেলোড্রামা। বলেই সামনের দিকে হাঁটতে লাগলো। কণা মাইশার কথায় ফিক করে হেসে দিল। ভাবনা লিপিকা আর আনাইশাকে জিজ্ঞাসা করলো, আমরা কি বেশি ভালোবাসা দেখিয়ে ফেললাম? লিপিকা বলল, মনে নেই? নইলে কর্ণা আপু হাসতো না। সাথে সাথে ওরা একে অপরকে ছেড়ে দূরে সরে গেল। তারপর নিজের মতন হাঁটতে লাগলো। এদের দেখলে এখন কেউ বুঝবে না এরা কিছুক্ষণ আগে বিচ্ছেদের যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছিল। মাইশা সমুদ্রের উপর হাঁটছে আর সৃজনী এক জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছে। ওয়াহিদ, তাইজিন, লিপিকা, আনাইশা, ভাবনা নিজেদের মতন গল্প করছে আর ছুটাছুটি করে এনজয় করছে। একটু দূরে কণা আর ঈর্ষাদ একসাথে হাঁটছে। মাইশাকে একা একা হাঁটতে দেখে ওর কাছে দৌড়ে গেল উদিত। মাইশা নিজের পাশে কারো উপস্থিতি টের পেতেই তাকালো সেদিকে। উদিতকে দেখে জিজ্ঞাসা করলো, তুই এইখানে? উদিত জবাব দিল, তোকে একা দেখে আসলাম। মাইশা আর কিছু বলল না, হাঁটতে থাকলো। পাশে উদিতের সাথে তাল মিলিয়ে হাঁটছে। প্রিয়তমার পাশে এভাবে সমুদ্রের পাশে হাঁটার সৌভাগ্য কয়জনের হয়? তার হয়েছে, ভাগ্য ভালো তার। মাইশা হুট করে দাঁড়িয়ে গেল। উদিত মাইশাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, দাঁড়ালি কেন, কিছু হয়েছে? মাইশা উদিতের দিকে তাকিয়ে মুচকি হেসে সামনের দিকে আঙ্গুল তাক করলো। উদিত মাইশার ইশারে সামনে তাকিয়ে দেখলো সূর্য ডুবছে। ভীষণ সুন্দর লাগছে দৃশ্যটা। উদিত মাইশাকে কিছু বলবে তার আগেই মাইশা চিল্লিয়ে সবাইকে ডাকতে লাগলো। মাইশার ডাকে সবাই সাড়া দিল। সবাই মাইশার সাথে এসে দাঁড়ালো। সবাইকে একজোট হতে দেখে কণা আর ঈর্ষাদও দৌড়ে আসলো। সবাই মিলে একসাথে সূর্য ডোবার মুহূর্তটাকে উপভোগ করলো। কিন্তু এতে উদিতের মনক্ষুণ্ণ হলো। সে চেয়েছিল শুধু সে আর মাইশা একসাথে এই মুহূর্তটা উপভোগ করবে, কিন্তু কি আর করার। মাইশা তো যা করে সবাইকে নিয়েই করতে পছন্দ করে, তাই মাইশার সিদ্ধান্ততে রাজি হওয়া ছাড়া কিছু করার নেই তার। সন্ধ্যার সময় পুরো দল মিলে প্ল্যান করেছে বারবিকিউ পার্টি করার। অবশ্য শুধু তারা না, যোগ দিয়েছে আরও অনেকেই। এমনকি বাদ পড়েনি স্যার ম্যাডামরাও। তারাও স্টুডেন্টদের সাথে আনন্দে ঝাঁপিয়ে পড়েছে, উৎসাহ দিচ্ছে তাদের কথা মতে এই তো জীবন, যাক না, যেদিকে যেতে চাই প্রাণ।
খাওয়া দাওয়া শুরু করার আগে সবাই প্ল্যান করলো গান নাচের, কিন্তু স্যার ম্যাডামরা ঘরে চলে যাবেন বলে আগে খাওয়া দাওয়া শেষ করতে হলো তাদের। স্টুডেন্টদের নাচ গানে তারাই বা কী করবেন। খাওয়া দাওয়া শেষে সবাই মিলে গোল করে বসে পড়লো গান গাওয়ার উদ্দেশ্যে। সকলে একসাথে তো বসা যায় না, যে যার নিজের টিম নিয়ে বসেছে। কনার ইচ্ছে হলো নিজের দলকে ছেড়ে মাইশাদের দলে যোগ দিতে। ইরশাদ ঘরে চলে যেতে চেয়েছিল, কিন্তু কনা জোর করে আটকে দেয়। সবাই মিলে আপাতত তর্ক হচ্ছে কে আগে গান করবে। তর্কের মাঝে ওয়াহিদই বলে উঠল, আমি আগে গাইবো, তোরা রাখ তো। সবাই সম্মতি দিল। ওয়াহিদ গলা ধরল, চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসলি, সূর্যের আলোয় ঝলকালাইয়া আমায় পুড়াইলি। এখন তো চাঁদে চিনি না, আমার সূর্যও চিনি না। চিনবো কেমনে, যে চিনবো সেই তো চিনি না। ওয়াহিদের এরূপ গান শুনে মুখ কুচকালো সবাই। ফ্রেন্ডদের মাঝে এরকম ছ্যাঁকা খাওয়া গান কে গায় ভাই? ওয়াহিদের বিদঘুটে গলায় বিদঘুটে চিৎকারে সবাই বিরক্ত হলো। অবশেষে কনা বাধ্য হয়ে মুখ খুলে বলল, ওয়াহিদ কি কারোর কাছে কোনো ছ্যাঁকা টাকা খেয়েছে নাকি? ভাবনা ফট করে উত্তর দিল, কনা আপু, ওর কি স্পেসিফিক কেউ একজন আছে? অভাব নাই ওর, কতগুলো মেয়ে যে আছে। ওয়াহিদ ভাবনার দিকে তাকিয়ে চোখ রাঙালো। ভাবনাও দ্বিগুণ রাগান্বিত চোখে তাকালো ওয়াহিদের দিকে, যার অর্থ আমাকে দেখলে না তোর মুড নষ্ট হয়ে যায়, নে দিলাম পুরোপুরি মুড নষ্ট করে। ওয়াহিদ আর গান এগোলো না, চুপ করে মুখ ভেঙচি দিয়ে বসে পড়ল। তাইজিন বলল এবার সে গাইবে। সবাই খুশি মনে আরও একবার রাজি হলো, কিন্তু তাইজিনের গানটা ছিল কিছুটা এমন, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইলকে চেনে না আমারে। ব্যাস এটুকু শুনেই সবার হাসি খুশি মুখ আরও একবার বেজার হয়ে গেল। সিরিয়াসলি, খুশির অনুষ্ঠানে কেউ আজরাইলকে ডাকে? আশ্চর্য মানুষ এইসব। উদিত বাধ্য হয়েই বলল, তোদের ধরে থাপ্পড় মারা উচিত। কী সব ফালতু গান গাইছিস তোরা? একজন তো শেখা খাইছে, আর একজন আজরাইলকে ডাকছে। মন চায় ধরে সবগুলারই বুড়িগঙ্গার পানিতে চুবাই। উদিতের কথায় ফুলে উঠল তাইজিন। তার গানকে অপমান? এরকম গার্লফ্রেন্ডবিহীন পরিবেশে এরকম একটা গানই তো মানায় না কি? সে বলল, আচ্ছা তাহলে তুই গা। উদিত দাঁড়িয়ে বলল, ওকে। সবাই মুখটা একত্রে আবার বেজার করলো, শুধু মাইশা বাদে, কারণ সে জানে উদিত খুব ভালো গান গায়, আর কোন পরিবেশে কোন গান গাইতে হবে সেটাও উদিত ভালো করেই জানে। তাই সে দুই হাত একসাথে করে হাঁটুর উপর ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে শোনার জন্য অধীর আগ্রহে বসে রইল। উদিত পাশে থাকা তার গিটারটা নিয়ে গান ধরল, দিন পাল্টায় রং বদলায়, অস্থির মন হাতের মুঠোয় ফেরারির সময়, শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাত ছানি দেয়, সেই পিছু টান। তার কথা মনে পড়ে। কার কথা মনে পড়ে? অপূর্ব। রাত জাগা পাখি যাই ডেকে যায়, হৃদয়ের গোসাস জোনাকিরা জ্বলে গাছের পাতায়, আলোর আভাস পাশে পড়ে থাকা কবিতার খাতা, নীলচে আকাশ ধরে রং ধনু গুঁড়ো হয় স্তব্ধ বাতাস। উদিতের গান শুনে সবার বেজার মুখ প্রফুল্ল হয়ে গেল। মাইশা চোখ বন্ধ করে উদিতের গান উপভোগ করছে। কি সুন্দর গলা তার। উদিতের ব্যাপারটা চোখে পড়েছে। এইটুকু ভেবে ভালো লাগছে তার, যে যার জন্য সে গিয়েছে সে অন্তত শুনেছে তার গান। শুধু শুনেনি, মন দিয়ে ভালো লাগা মিশিয়ে শুনেছে। উদিত দ্বিগুণ উৎসাহে বাকি গানটুকু শেষ করলো। উদিত গান শেষ করতেই সবাই হাততালি দিল। সবার মুড ঠিক হয়ে গেল সাথে সাথে। ভাবনা, ওয়াহিদ আর তাইজিনের হাসি খুশি মুখ দেখার পর কটাক্ষ করে বলল, একে বলে এই পরিস্থিতির গান, বুঝলি? ওয়াহিদ আর তাইজিন ভাবনাকে দেখে মুখ ভেঙচি দিল। সে যাই হোক, গানটা তো তাদের বন্ধুই গিয়েছে, তাদেরও প্রাউড ফিল হচ্ছে। তারা না পারুক, তাদের বন্ধু পেরেছে। এবার সবাই মাইশাকে ধরলো গান গাওয়ার জন্য। মাইশা না করলো, উঠে যেতে চাইলো, কিন্তু কনা ওকে ধরে ফেললো। প্লিজ মাইশা, সবাই তো গাইছে, তোমার গানও শুনি। মাইশা কনার কথা ফেলতে পারলো না, অগত্যা বসে পড়ল। ঈর্ষাদ ভ্রুকুচকে তাকিয়ে আছে মাইশার দিকে। এই মেয়ে গাইবে গান, যার মুখ দিয়ে ঠিক মতন কথাই বের হতে চায় না, তার মুখ দিয়ে গান বের হয়। শোনা যাক কেমন গান গায়। মাইশা গান ধরল, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি হয়নি এখনো। তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি এখনো। তুমি আসবে বলে অন্ধকানায় বসে আছে, গান গায়নি। তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলেই।
মাইশার গান শুনে সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে। গান শেষ হওয়ার পরও সবাই মাইশার গানে এমনভাবে ডুবে গেছিল যেন তারা বুঝতেই পারেনি কখন মাইশা গান থামিয়েছে। মাইশা হাতে চুটকি বাজাতেই সবার হুঁশ আসলো। সবাই দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। ঈর্ষাদও মুগ্ধ হয়ে সবার সাথে দাঁড়িয়ে গেছে। মাইশা অকওয়ার্ড ফিল করলো। সে সবাইকে বসে যেতে অনুরোধ করলো। কণা বলল, কিছু মনে করো না উদিত, কিন্তু মাইশা তোমার থেকেও ভালো গায়। উদিত হাসলো। সে মনে করবে কেন? ভালোবাসার মানুষের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। ঈর্ষাদ আনমনে হালকা করে বলে উঠল, অপূর্ব। কণা শুনলো, তার একটু খারাপ লাগলো। কণা ঈর্ষাদের মুখে অন্য মেয়েদের কোনো প্রশংসাই সহ্য করতে পারে না। পরক্ষণে নিজেকে বুঝালো, সেও তো উদিতের প্রশংসা করেছিল। তখন কি ঈর্ষাদ রাগ করেছে? না তো। তাহলে সে কেন রাগ করবে? কেউ কিছু ভালো করলে তার প্রশংসা করা লাগে। হুট করে উদিত বলে উঠল, ঈর্ষাদ ভাইয়া আর কণা আপুর একটা গান হয়ে যাক, কি বলিস সবাই? সবাই সমস্বরে হ্যাঁ হ্যাঁ বলল, শুধু মাইশা আর তাইজিন বাদে। কিন্তু ঈর্ষাদ সরাসরি না করে দিল। কণার ইচ্ছা থাকলেও ঈর্ষাদ না বলে দেওয়ায় সে আর আগালো না। কেউ আর জোরও করলো না। হাজার হোক সিনিয়র বলে কথা, বিরক্ত করা ঠিক হবে না। সেখানে সিটি বাজাতে বাজাতে একজনের প্রবেশ ঘটল হুট করে। সবাই পিছনে তাকাতেই দেখলো জয় আসছে। জয় কণার ব্যাচমেট। অত্যন্ত বাজে আর পাজি ছেলে। সবাইকে বিরক্ত করে। মেয়েদের সাথে খেলতে অনেক ভালোবাসে। মেয়েদেরকে সবসময় খেলনা আর পুতুল ভাবে। ওর নজর লিপিকার দিকে বহু আগে থেকেই। কিন্তু ওর স্বভাব চরিত্র সবাই জানায়। মাইশা লিপিকাকে এই ছেলে থেকে একটু দূরে দূরেই রাখে। বলা তো যায় না কখন কি করে বসে। সবাই বিরক্ত হলো এই ছেলের আশায়। ঈর্ষাদও বিরক্ত হলো, কারণ ও এই ছেলেকে চিনে। যখন জুনিয়র ছিল তখনই কত কাণ্ড করেছে। এখন সিনিয়র হয়েছে, উৎপাত আরও বাড়িয়েছে। সে ব্যাপারে ঈর্ষাদ নিশ্চিত। ছেলেটাকে দেখিয়ে লিপিকা মাইশার কাছে চলে গেল। মাইশা সহ সেখানে থাকা সবাই দাঁড়িয়ে গেল। জয় ঘাড় কাত করে একবার লিপিকার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। লিপিকা মাইশার পিছনে আরও লুকিয়ে পড়ল। জয় লিপিকাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার জানেমান, তুমি লুকিয়ে আছো কেন? অবশ্য লিপিকা তো চিকন আর মাইশা তো। বলে দুই হাত কোমরে রেখে গাল ফুলিয়ে মোটা হওয়ার ইঙ্গিত দিল। মাইশা বিরক্ত হলো না। ও জানে এসব কথা ওকে শুনতে হবে। একটু স্বাস্থ্যবানদের এসব কথাই মন খারাপ করলে চলে না। আর ও মন খারাপ করবেই বা কেন? ও তো আল্লাহর সৃষ্টি। ওর মা বাবা তো ওকে বলতো ও ছেলে থেকেই এমন, অর্থাৎ আল্লাহ ওকে এভাবেই সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর উপর মনক্ষুণ্ণ কিভাবে হবে সে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ ওকে যদি এভাবেই বানিয়ে খুশি হয় তবে নিঃসন্দেহে এতে ওর ভালো লুকিয়ে আছে। মাইশা যতটা সহজভাবে ব্যাপারটা নিয়েছে, ওর ফ্রেন্ডরা এত সহজে ব্যাপারটা নিতে পারেনি। তারা ক্ষেপে যায় জয়ের উপর। লিপিকা লুকিয়ে না থেকে বেরিয়ে এসে রাগী চোখে তাকায় জয়ের দিকে। উদিত তেড়ে এসে চোখ রাঙিয়ে আঙ্গুল দেখিয়ে বলে, আপনি যদি আমাদের সিনিয়র না হতেন না, তবে আপনাকে দেখিয়ে দিতাম মাইশুকে অপমান করার শাস্তি কি হতে পারে। কণারও কোনো না কোনো দিক দিয়ে খারাপ লাগলো। সেও তেড়ে যাচ্ছিল, কিন্তু ঈর্ষাদ তাকে আটকে দিল। চোখের ইশারায় যেতে না করলো, কিন্তু কণা শুনল না। ঈর্ষাদের হাত ছাড়িয়ে সে গেল জয়ের সামনে। নিজের হাত প্রসারিত করে বলল, তোর ব্যবহারে মন চাই তোকে থাপড়ে সোজা করি, কিন্তু ভদ্রঘরের মেয়ে তো আমি, তাই পারি না। অসভ্য কোথাকার। জয় কণার হাত ধরল, শাসিয়ে কণাকে আর উদিতকে বলল, আমার ওপর চোখ রাখানোর ফল বা হাত ওঠানোর ফল তোদের সবার জন্য কি পরিমাণ ভয়াবহ হতে পারে তোরা হয়তো সেটা জানিস না, না হয় ভুলে গেছিস। এমন কিছু করিস না যাতে মনে করাতে আমি বাধ্য হই। কণা ঝটকা মেরে নিজের হাত সরিয়ে নিল। তোর ছোঁয়ায় বিষের মতো জ্বলন্ত হয়, বুঝলি? নির্লজ্জ বেহায়া একটা। যেচে যেচে অপমানিত হতে এসেছিস। এত শখ, যা বলছি ভালো চাইলে। জয় কণার দিকে আরেকটু এগিয়ে আসতেই তার সামনে গিয়ে দাঁড়ালো ওয়াহিদ, তাইজিন, উদিত, আনাইশা, ভাবনা। সবাইকে একসাথে এগিয়ে আসতে দেখে কিছুটা পিছিয়ে গেল জয়, কিন্তু দমল না। দ্বিগুণ তেজে লিপিকার দিকে কড়া নজরে তাকিয়ে বলল, এর শোধ তোর উপর দিয়ে নিব। প্রতিবাদ করার শখ তোদের সকলের মিটে যাবে, দেখে নিস। বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের দলবল নিয়ে সেখান থেকে চলে গেল। জয় যেতেই কণার কাছে ঈর্ষাদ রাগান্বিত মুখ নিয়ে দৌড়ে আসলো, বলল, এই জন্যই তোমাকে বলেছিলাম না আসতে। ওরা ক্ষমতাবান ছেলে, ওদের ক্ষমতার সাথে তোমরা পারবে না, উল্টো আরও ঝামেলা বাড়বে। হলো তো আমার কথা শুনে চুপ থাকলে আজকে এইরকম একটা থ্রেট দিত না। উপস্থিত কারো ঈর্ষাদের কথাটা ভালো লাগে না।
সেটা সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কণাও যথেষ্ট বিরক্ত ঈর্ষাদের এমন কথায়। চোখ মুখ শক্ত করে কণা বলল, এতটাও ভীতু আমরা নই যে একটা মেয়ের অপমান হতে দেখে চুপ করে থাকবো। ঈর্ষাদ বলল, কণা বোঝার চেষ্টা করো, আমি ঈর্ষাদের বাকি কথা বলার আগেই মাইশা সবাইকে রুমে ফিরে যেতে বলল। কণাকে ঘরে দিয়ে সে ঘরে যাবে এমনটা বলে সৃজনী আর ভাবনাকে পাঠিয়ে দিল। মাইশা বলার সাথে সাথেই কেউ আর দেরি না করে নিজের ঘরের দিকে রওনা দিল। কণা একবার ঈর্ষাদের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়ে হোটেলের দিকে চলে গেল। ঈর্ষাদ আটকাতে চাইল কিন্তু পারল না। সে জানে কণা যখন কিছু একটি ভেবেছে তখন সেটা থেকে ওকে ফিরিয়ে আনা দায়। ও যা ভেবেছে তাই করবে। মাইশা লিপিকাকে নিয়ে হোটেলের দিকে যাচ্ছিল। ঈর্ষাদকে একান্তে দাঁড়িয়ে থাকতে দেখে ওর দিকে না তাকিয়ে ওকে উদ্দেশ্য করে বলল, কোথায় কোন ব্যবহার করতে হয় সেটা জেনে রাখা ভালো। পরবর্তীতে কাপুরুষের মতো কাজ করলে বলা যায় না আপনার প্রিয় তোমাকে নিজেকেই বাঁচাতে হতে পারে আবার, আর সেই দুঃখে সে আপনাকে ছেড়েও চলে যেতে পারে। মাইশা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে এটুকু বলে লিপিকাকে নিয়ে রওনা দিল। ব্যাপারটা খেয়াল করলেও বেশি আমলে নেয়নি, কারণ সে জানে মাইশা কারো ভুলগুলো এভাবে আকার ইঙ্গিতে ধরিয়ে দেয়। ঈর্ষাদ প্রকুচকে তাকালো মাইশার যাওয়ার দিকে। সে কিছু বলবে তার আগেই মেয়েটা চলে গেল। অদ্ভুত তো। ঈর্ষাদ পরক্ষণে মাইশার কথাটা মনে করলো। কাপুরুষ বলল কাকে? তাকে। ঈর্ষাদ একবার আগে পিছে তাকিয়ে নিল। না, সে বাদে এখানে কেউ নেই। তার মানে তাকেই বলল। সাথে সাথে ঈর্ষাদের মাথা গরম হয়ে উঠল। আশ্চর্য, সে তো ওদের ভালোর জন্যই বলল। ঝামেলা না করলে ওই ছেলে বিরক্ত করবে না। এই জন্যই বলে মানুষে ভালো করতে নেই। বাঙালিরা বুঝে কম, চিল্লাই বেশি। মাইশা সকাল সকাল বেরিয়ে পড়েছে প্রকৃতি উপভোগ করার জন্য। দিনটা বেশ সুন্দর আজকের যাবে বলে মনে হচ্ছে। সূর্য ওঠার দৃশ্য দেখবে বলেই সকাল সকাল ভাবনা আর সৃজনীকে রেখে ছুটে এসেছে মাইশা। ওরা সকাল সকাল উঠবে না জানে মাইশা, ডাকলেও কাজ হবে না, তাই অগত্যা নিজেই রওনা দিয়েছে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে তার পায়ের উপর। পাখি কিচিরমিচির করছে চারদিকে। সূর্যটাও উঠবে উঠবে ভাব। বেশ সুন্দর আর নির্মল প্রকৃতি। প্রকৃতির এই সৌন্দর্যে বিমোহিত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ। অনেক কবিতা লিখেছেন তারা প্রকৃতি বিষয়ক, কিন্তু আপাতত কোনোটাই মনে পড়ছে না তার। সে ব্যস্ত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। হঠাৎ নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়েই ঘুরে তাকালো মাইশা। ঈর্ষাদ এসেছে ওর পাশে। সকাল সকাল ঈর্ষাদকে নিজের পাশে দেখে মাইশার কেমন অনুভব হচ্ছে সেটার মাইশার মুখ দেখে বোঝা যাচ্ছে না। মাইশা নিজের অনুভূতিগুলোকে এভাবে সবসময় চাপা দিয়ে রাখতে চায়, আর যখন রাখতে পারে না তখন সেই জায়গাটা ছেড়ে চলে আসতে চায়, যেমনটা চাচ্ছে এখন মাইশা। সে অন্য পাশে ঘুরে সরে যেতে নিলে ঈর্ষাদের ডাকে থেমে যায়। আমাকে দেখলেই এত পালাই পালাই করো কেন মাইশা? মাইশা দাঁড়িয়ে যায়। ঈর্ষাদের দিকে না ঘুরিয়ে আবার নিজের আগের জায়গায় এসে দাঁড়িয়ে উত্তর দেয়, এখানে মনে হচ্ছে না সূর্য ওঠাটা ভালো মতো দেখা যাবে, তাই সামনে এগিয়ে যাচ্ছিলাম। এত সকালে উঠে এসেছি, এই মুহূর্তটা মিস করলে তো হবে না। ঈর্ষাদ সাথে সাথে জিজ্ঞাসা করলো, সকালে ওঠার অভ্যাস আছে? মাইশা চোখ মুখ শক্ত করে উত্তর দিল, আমার পার্সোনাল বিষয়ে প্রশ্ন করার অধিকার তো আমি আপনাকে দিইনি। আশা করি পরবর্তীতে কথাটা মাথায় রাখবেন মিস্টার ওয়াফি। ঈর্ষাদ চকিতে তাকালো। প্রথম কথার থেকে শেষের কথাটা তার কানে বাজলো বেশি। না, কষ্ট পায়নি সে, চমকে গেছে। ইয়াফি এই নাম কি করে জানলো মাইশা? এই নাম তো সে সহজে কাউকে বলে না। তার মা বাবা আর কাছের মানুষরা তাকে শুধু এই নামে ডাকে। এমনকি এখন তো হয়তো এই নামটা ভুলতে বসেছে সবাই মান অভিমানের ভিড়ে। তার ভাইও থাকে আর ইয়াফি ভাইয়া বলে ডাকে না। ওদের কাউকে জিজ্ঞাসা করলে বলে নামটা ওরা আদর করে দিয়েছিল। কিন্তু এখন ঈর্ষাদের উপরে তাদের আবেগ ভালোবাসা কোনো কিছুই কাজ করে না যখন থেকে মিহান চলে গেছে। ঈর্ষাদ না ওদের মিহান চলে যাওয়ায় ও দোষী নয় সেটা বোঝাতে পেরেছে, আর না পেরেছে নিজের ইয়াফি নামটাকে সবার মাঝে জাগিয়ে রাখতে। কিন্তু সব কথার ঊর্ধ্বে যেই কথা সেটা হলো কণাও তো এই নামে ঈর্ষাদকে ডাকে না। তাহলে মাইশা কিভাবে জানলো তার এই নাম? ঈর্ষাদ জিজ্ঞাসা করলো, ইয়াফি নামটা কিভাবে জানলে তুমি? মাইশা কোনো রকম প্রতিক্রিয়া না করে জবাব দিল, কণা আপু বলেছে। ঈর্ষাদের ব্যাপারটা অবাক লাগলেও কিছু বলল না। হয়তো কথায় কথায় বলেছে কোনোভাবে কণা। কণা শুধু তাকে ওই নামে ডাকে না, কিন্তু এমন তো না যে কণা নামটা জানে না। ঈর্ষাদ এর এবার খেয়াল হলো মাইশার বলা শেষ বাক্যের প্রথম লাইনটা। পার্সোনাল কথা কারোর সাথে শেয়ার করে না, তাহলে মাইশা কেন তাকে তার ফ্যামিলি মেম্বারদের দেওয়া নামে রাখবে? সে বলল, আমিও পছন্দ করি না ঈর্ষাদ বাদে বাইরের কেউ আমাকে অন্য নামে ডাকুক।
মাইশা কথাটা খেয়াল করলো কিনা বোঝা গেল না। হুট করেই মাইশার মুখে হাসি ফুটে উঠল। আনমনে সে ঈর্ষাদকে সামনের দিকে আঙ্গুল করে দেখিয়ে দিতে দিতে বলল, সূর্য উঠে দেখুন কি সুন্দর।